আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আমাদের পূর্ববর্তী ক্লাসটি বাকি অংশ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, কারণ পরবর্তী ক্লাসগুলো আমরা আজকে যেগুলো নিতে যাচ্ছি পূর্ববর্তী ক্লাসের সাথে এর একটা রিলেশন রয়েছে। সুতরাং আমরা প্রিভিয়াস ক্লাস দিয়েই আজকে তোমাদেরকে শুরু করব। আমরা গত ক্লাসে যেটি দেখিয়েছিলাম চেঞ্জ অফ ভয়েস কি, এটা কয় প্রকার, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, এবং সেখানে অ্যাসার্টিভের উপরে আমি ক্লাস করেছিলাম। আজকে আমরা সেখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, দেরি না করি আমরা সরাসরি আমাদের লেসনে ফিরে আসি। তো এখন তোমরা আমাদের সাথেই থাকো। আর পরিচিতিটা অবশ্যই তোমরা জানো যে this is MD Abdul Quddus from a renowned school named Somashpur High School, Koksha, Kustia. So let's get started our today's lessons. তো বন্ধুরা, আমাদের আজকের লেসনটা চেঞ্জ অফ ভয়েস আমরা বলেছি যে গত ক্লাস থেকেই আমরা শুরু করব, অর্থাৎ অ্যাসার্টিভ থেকেই আমরা শুরু করতে যাচ্ছি। অ্যাসার্টিভটা যেমন ধরো, we should help the poor। এখন এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এখন এইটাকে আমরা প্যাসিভ করব। আমি জাস্ট এরকমই তোমাদের দেখাবো অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা অ্যাক্টিভের এরপর থেকে পুরোটা রুলস দেব এবং তার উপরে এক্সাম্পল দেব। তো এই অ্যাক্টিভ আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, আর কি অবজেক্ট রয়েছে। তো এরকম এটা অবজেক্ট। তো আমি এটাকে টার্ন করার জন্য তোমাদের বলেছিলাম যে আমি প্রথমটা শেষে এবং শেষেরটা শুরুতে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট রূপে এবং অবজেক্টকে সাবজেক্ট রূপে নিয়ে আসবো, তারপর আমরা মাঝেরটাকে টার্ন করব। তো আমরা দেখে নিই এবার, অবজেক্ট যেহেতু D4 রয়েছে, আমরা জানি ওই পাঁচটার মধ্যে না থাকলে সেটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, অর্থাৎ আনচেঞ্জড থাকবে। তাহলে দ্য ফোর এটাই সাবজেক্ট হয়ে যাবে, দ্য ফোর। দ্য ফোর। এবারে আমরা বলেছিলাম যে যদি ভার্বের মধ্যে কোনো মডাল অক্সিলারি থাকে তাহলে তার সাথে একটা বি যুক্ত হবে। তাহলে শুড আছে, শুড বি। এরপর V3, অর্থাৎ এই যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে এটার V3 কি হচ্ছে, হেল্পড। এরপর আমরা বলেছিলাম যে বাইরে থেকে একটা অংশ উড়ে এসে জুড়ে বসবে, সেটা কি ছিল, সেটা প্রিপজিশন বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট আমরা এটা আগেই গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, আজকে শেষে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার, অর্থাৎ যেখানে শুধু থাকবে কি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে একটা জিনিস আমি তোমাদের দেখাবো যে এই যে অবজেক্ট, এই অবজেক্ট আবার দুই ধরনের থাকবে। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে, আমরা অবলিক দিয়ে দেখাই, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এই দুই ধরনের অবজেক্ট আমাদের এখানে থাকবে। তো এবারে আমি তোমাদের ওই দুই ধরনের অবজেক্ট দিয়েই দেখাই একটা, এবং সেটার স্ট্রাকচার সহ। স্ট্রাকচারটা কিরকম হয় আমরা দেখে নিই একটু। রুল প্রথমে আমরা দিচ্ছি অ্যাক্টিভ, এরপর প্যাসিভের স্ট্রাকচার, এরপর আমি এখানে দেখাবো তোমাদের এক্সাম্পল। এক্সাম্পলও ঠিক ওই রকম, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল হবে। তো আমরা স্ট্রাকচারটা দেখে নিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট বলতে আমরা বুঝি কেবল পার্সনকে বোঝায়, অর্থাৎ মানুষ বা ব্যক্তিবাচক। আর ডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাদে যা থাকবে সবই ডাইরেক্ট অবজেক্ট হিসেবে গণ্য হবে। তো যদি এরকম থাকে, এটাকে আমরা প্যাসিভ করার জন্য আমি একটা স্ট্রাকচারই ব্যবহার করব। তারপরেও তোমাদের আরেকটা আমি দেখাবো
খেয়াল করো যে এখানে যদি ইনডাইরেক্ট অবজেক্টের নিয়মটা হচ্ছে তাহলে কি ইনডাইরেক্ট অবজেক্ট এর সাবজেক্ট রূপ প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 প্লাস এই যে ডাইরেক্ট অবজেক্ট যেটা ছিল সেই ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপজিশন প্লাস সাবজেক্ট এর অবজেক্ট রূপ। এই হচ্ছে মূলত আমাদের এই রকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার। এবার আমরা দেখব যে এটা কিভাবে, এটাকে আবার অন্যভাবেও করা যায়, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট আগে নিয়ে এসেও করা যাবে। তো আমরা এটা যদি বলি তাহলে অর এখানে একটা দেখাই, সেটাকে ডাইরেক্ট অবজেক্ট এর সাবজেক্ট প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 প্লাস এখানে ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপজিশন, এরপর সাবজেক্টের অবজেক্ট রূপ। এই হচ্ছে বন্ধুরা এই দুই ধরনের করা যাবে। তো আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি। যেমন ধরে নাও আমি যদি বলতাম যে ফাদার গেভ মি আ ডিকশনারি, এখন আমরা খেয়াল করি এখানে কোনটার কি নাম। আমরা দেখি এই ফাদারটা হচ্ছে এখানে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, ইনডাইরেক্ট যেহেতু ব্যক্তি তাই ইনডাইরেক্ট, মিটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডিকশনারি এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এটা কেন ডাইরেক্ট অবজেক্ট? কারণ ব্যক্তি নয়, ডিকশনারি। আমরা যদি এখন এটাকে প্রথম স্ট্রাকচার অনুযায়ী উত্তরটা করি তাহলে কি হয় খেয়াল করো। ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্ট মি আছে, তাহলে আমরা ওখানে শিখেছিলাম সাবজেক্ট অবজেক্ট কিভাবে চেঞ্জ করে, তো সেটা হবে কি আই। এরপর প্যাসিভ অক্সিলারি V2 আছে, এখানে রয়েছে V2, তাহলে কি হবে ওয়াজ বয়ার, আই ওয়াজ। এরপর আমরা বলেছি কি এখানে V3 অর্থাৎ গিভ গেভ গিভেন। এরপর আছে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টটা রয়েছে এখানে আর ডিকশনারি। এরপর প্রিপজিশন বাই, এরপরে রয়েছে কি সাবজেক্টের অবজেক্ট রূপ। সাবজেক্ট ফাদার যেহেতু 5টার মধ্যে নেই আউট অফ 5, সুতরাং এটা আনচেঞ্জড ফাদার। এই ছিল আমাদের এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার স্ট্রাকচার। অর আমি অন্য যে স্ট্রাকচারটা দিয়েছি সেটার ক্ষেত্রে যদি বলি তাহলে দেখো কোথাও কোনো চেঞ্জ হবে না, শুধু কি হবে এই এ ডিকশনারির জায়গা চলে যাবে হচ্ছে আই এর মি, যেহেতু এটা মূল ভার্বের পরে রয়েছে তাই অবজেক্ট হয়ে যাবে, আর এই ডিকশনারিটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, আর বাকি যেটা যেখানে আছে তার অবস্থান সেখানেই থাকবে। তো আমরা সেটা দেখে নিই এবার। তাহলে কি হবে আর ডিকশনারি was given me by father। খেয়াল করো এখানে কিন্তু দুইটাই সঠিক, অর্থাৎ এটাও উত্তর সঠিক, এর উত্তরটাও সঠিক। কিন্তু আমি এবারে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যদি ইনডাইরেক্ট অবজেক্টের মানে অবজেক্টের কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে তখন তুমি এই দুইটাকে যে কোনো একটা অবজেক্ট নিয়ে এসে করতে পারবে না। তো আমরা সেটা একটু দেখে নিই। স্ট্রাকচার সবই এরকম থাকবে, শুধু এখানে এসে একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা কি খেয়াল করো এই স্ট্রাকচারটাই, এই যে এখানে আমি ডাইরেক্ট অবজেক্ট লিখছি এই জায়গাটায় এটার নাম হয়ে যাবে কি, এখানে শুধু হয়ে যাবে কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট লিখে দিই অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা হয়ে যাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমার এই জায়গাটাও কিন্তু তাই হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপ আর প্যাসিভ অক্সিলারি ভার্ব, এটা যা হবে তাই। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা কি এই জায়গা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর কোথাও কোনো পরিবর্তন হবে না। তো এই হচ্ছে মূলত, তার মানে আমরা অর যে সূত্রটা দিয়েছি
এইটা এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যদি কেউ করো তাহলে অবশ্যই নম্বর পাবে না। তো আমরা দেখে নিই সেটা কীরকম। যেমন ধরো উদাহরণটা যদি বলি তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে সেন্টেন্সটা তোমাদের এখন করালাম সেটাতে ফাদার গেভ মি আর ডিকশনারি, এখানে মি এবং ডিকশনারি দুইটাই অবজেক্ট ছিল। তো মিটাকে কিন্তু আমি ওই ডিকশনারি ধরতে পারি না, কারণ আমি যদি মি ইজ ইকুয়াল টু ডিকশনারি ধরতাম তাহলে কিন্তু সেটা হতো না। এখন যেটা দেখাবো সেটা কি দেখো, ধরে নাও আমরা যদি এরকম বলি, উই ইলেক্টেড রানা আওয়ার ক্যাপ্টেন। আমরা ক্লাস ক্যাপ্টেন দিতে পারতাম, ক্যাপ্টেন। আমি এখানে রাসেল ব্যবহার করতে পারি, যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে। তাহলে আমরা দেখে নিই এখানে এখানে আরেকটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে যে সাধারণত কোন জাতীয় ভার্ব, এখানে ইলেক্ট, ফিল, লাইকিং, এই জাতীয় ভার্বগুলো এখানে থাকে। তো আমরা দেখে নিই সেটা। এখানে আমি সবচেয়ে বড় যে বিষয়টা দেখাতে চাচ্ছি, দেখো এটা কেন, এইটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এটা তো আমরা জানি যে ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তি। উই ইলেক্টেড হিম, আমরা কাকে নির্বাচিত করলাম বা সিলেক্ট দিতে পারতাম, সেটা হচ্ছে রানা। তার মানে হুম এবং হোয়াট দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করি এবং উত্তরটা যদি ভার্বের ডান পাশে পেয়ে যাই তাহলে সেটা অবশ্যই অবজেক্ট হয়ে যাবে। তার মানে এটা অবজেক্ট। এখন ব্যক্তি হওয়ার কারণে কিন্তু এটা ইনডাইরেক্ট হয়ে গেল। এবারে আমরা এটাকে কিন্তু অবজেক্ট বলতে পারছি না। কেন পারছি না? কারণ দেখো এই রানা সমান যদি আমি লিখি এইটা একই হয় কিনা, অর্থাৎ রানা আর আবার ক্যাপ্টেন কি আলাদা? ঠিক ধরেছ না, কারণ আমরাই তো ক্যাপ্টেন তৈরি করলাম। কাকে নির্বাচিত করলাম? রানাকে। রানাকে কি তৈরি করলাম, কি নির্বাচন করলাম? ক্যাপ্টেন। তার মানে ক্যাপ্টেন অ্যান্ড রানা আর নো ডিফারেন্ট পার্সনস, সুতরাং দে আর দ্য সেম পার্সন। হি ইজ দ্য সেম পার্সন। এখানে আবার ক্যাপ্টেনটা হচ্ছে, ক্যাপ্টেন হচ্ছে তার পদবী আর রানা হচ্ছে পার্সন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের উত্তর একটাই, সেটা কি রানা ওয়াজ ইলেক্টেড অর সিলেক্টেড, যেটাই করো না কেন, ইলেক্টেড। এবার কি, এবার এই যে প্যাসিভ অক্সিলারি ভার্বের ভি3 এর পরে কি হবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আওয়ার ক্যাপ্টেন বাই, এই যে এখানে সাবজেক্টের অবজেক্ট রূপ আস। তো হয়ে গেল। আমরা এটা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে দুই ধরনের হতে পারে আমরা সেটা দেখালাম। এবার আমি তোমাদের সাথে চলে আসবো ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়া যায়, ইনডাইরেক্ট প্যাসিভ ভয়েসে টার্ন করা যায় এবং কিভাবে তার স্ট্রাকচারগুলো থাকবে। তো আমরা দেখে নিই একটু। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা দেখি যে V1 কি দিয়ে শুরু হয়, আমরা সেটা একটু দেখে নিই। এটা শুরু হয় সাধারণত ইম্পারেটিভ। দেখো এখানে আমি লিখে দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সাধারণত V1 দিয়ে, এরপর ডু নট, নেভার, অলওয়েজ, এরপরে হতে পারে তোমার লেট, এরপর প্লিজ অথবা কাইন্ডলি। সাধারণত এই কয়টা দিয়ে কি হয়, শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ দিজ ওয়ার্ডস। এইগুলো যে কোনো একটা যদি সেন্টেন্সের শুরুতে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা চেনার উপায় হয়ে গেল, তাই না? তাহলে আমরা দেখি এখানে V1 প্লাস অবজেক্ট। এখন এইটা যদি থাকে তাহলে আমি এইটাকে প্যাসিভ করব কিভাবে দেখি আমরা স্ট্রাকচারটা। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, আর কিচ্ছু দরকার নেই। তাহলে আমি একটা উদাহরণ দেখে নিই। যেমন ওয়ার্ক আউট দ্য সাম, অঙ্কটি কষো। তো যদি তোমাকে বলা হয় এরকম অঙ্কটি কষো তাহলে উত্তরটা নিঃসন্দেহে একেবারে সহজ হয়ে যাবে।
আমরা সূত্র ব্যবহার করি লেট, শুরুতে এটা আউট থেকে আসছে বাইরে থেকে, এরপর অবজেক্ট এখানে দেওয়াই আছে দ্য সাম, তাহলে লেট দ্য সাম। এরপরে কি রয়েছে বি ভার্ব, এটাও আসবেই বাইরে থেকে, লেট থাকলে লেটের পরে বি আসছে। খেয়াল করো বন্ধুরা, লেট থাকলে লেট কিন্তু অ্যাক্টিভেও বসে আবার প্যাসিভেও বসে, তবে লেটের পরে যদি অবজেক্টের পর লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব থাকে তাহলে বুঝতে হবে যে অবশ্যই এটা প্যাসিভ, কারণ বি দিয়ে এরপরে একটা V3 থাকবে। এরপরে কি আছে V3, V3টা কি ওয়ার্ক আউট, তাহলে ওয়ার্ক আউট হয়ে গেল। এরকম এখন যদি তোমরা বাড়িতে করবে বসে বসে, আমি বলছি খেয়াল কর, যেমন যদি হয় ডু দ্য ওয়ার্ক, হেল্প দ্য পোর, হ্যাঁ এরকম তুমি অনেক করতে পারো, বাই এ পেন, হ্যাঁ এইরকম তুমি ঘরে বসে আরো অনেক সেন্টেন্স তৈরি করবে এবং সেটাকে টার্ন করবে। এবার আমরা দেখব যে যদি সেন্টেন্সটা সবই ঠিক থাকলো, শুধু এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে কি হলো ডু নট, নেভার অথবা অলওয়েজ দিয়ে শুরু হলো প্লাস V1 প্লাস অবজেক্ট, এইটা রয়েছে স্ট্রাকচারে। তাহলে আমার সূত্রটা কি হবে, এই লেট কিন্তু থাকবেই, আর এর পরে ডু নটের জন্য লেটের পরে কি আসবে নট, যদি নেভার থাকে তাহলে আসবে নেভার, যদি অলওয়েজ থাকে তাহলে আসবে অলওয়েজ। দেখো আমি তিনটা দিয়েছি, তিনটা অলওয়েজ, এটা ব্যবহার করলে। এরপরে কিন্তু আমার ওই একই নিয়ম, অবজেক্ট প্লাস বি প্লাস V3। তাহলে আমি এখানে যদি এরকম করতাম, তোমার এইটাই আমি কি করব, এখানে শুধু ডু নটটা যোগ করে দেবো। খেয়াল করো, ডু নট ওয়ার্ক আউট দ্য সাম, অঙ্কটি ঘোষণা, তার উত্তরটা কি হবে লেট নট। দেখো আর কোথাও কোনো চেঞ্জ নাই। যদি আমি দিতাম নেভার ওয়ার্ক আউট দ্য সাম, কখনো তুমি অঙ্কটি ঘোষণা, তাহলে নেভার দিলে, এখানে যদি নেভার দিতাম তাহলে এখানে শুধু নটের পরিবর্তে নেভার হয়ে যেত। যদি অলওয়েজ দিতাম তাহলে লেট অলওয়েজ দ্য সাম বি ওয়ার্কড আউট, অলওয়েজ হয়ে যেত। তার মানে আমি বলতে চাইছি যে এখানে 1 নাম্বার সূত্রের সাথেই সবগুলো থাকবে, আর বাকিগুলো ওর সাথে শুধু এই যে অ্যাডভার্বগুলো এখানে রয়েছে, এই যে নট, নেভার, এটা এখানে বসে যাবে। তো এই হচ্ছে মূলত এই নেগেটিভ বা নেভার, ডু নট এবং অলওয়েজের স্ট্রাকচার অনুযায়ী একটা স্ট্রাকচার দিয়ে আমি তোমাদের দেখালাম। এবারে দেখি আমরা পরের স্ট্রাকচারটা কি হতে পারে। পরের স্ট্রাকচারটা আমি দেখো এখানে V1 দেখালাম, এটা দেখালাম, লেট প্লিজ বা কাইন্ডলিটা আগে দেখিয়ে নিই। ও আরেকটা বিষয় খেয়াল রেখো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস থাকে তোমাদের শেষে, সেন্টেন্সের শেষে থাকে অ্যাট ওয়ান্স, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এবার প্লিজ বা কাইন্ডলি দিয়ে দেখাই, একই অর্থে ব্যবহৃত হয়। এই জন্য ধরো কাইন্ডলি অথবা প্লিজ থাকলো, তাহলে কি হবে, এরপরে থাকবে V1 প্লাস অবজেক্ট। তাহলে আমার কি হবে, যেমন এটা প্যাসিভ করতে হলে পরে হয়ে যাবে এরকম, ইউ আর রিকোয়েস্টেড টু। তার অর্থ দাঁড়ালো কি, দেখো আমরা যেটা বলতে চাইছি, এই প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসে গেল। তাহলে বাকি থাকলো কি এবার প্লাস এই V1 প্লাস অবজেক্ট যা থাকবে তাই। তার মানে সবই ঠিক থাকবে, শুধু প্লিজ বা কাইন্ডলি উঠাই আমি এখানে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করে দেবো, দ্যাটস ওকে। যেমন ধরে নাও তোমার সেন্টেন্সটা থাকলো এরকম, প্লিজ, অথবা আমি যদি বলি কাইন্ডলি ডু মি আ ফেভার, কাইন্ডলি ডু মি আ ফেভার, দয়া করে আমার পক্ষে কাজ করুন বা আমার অনুকূলে কাজ করুন, অনুগ্রহপূর্বক আমার অনুকূলে কাজ করুন। তাহলে এখানে কি হবে উত্তরটা একেবারে সহজ। আমরা বলছি যে প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে যেটা আসবে সেটা কি, সেটা আমরা দেখাই এখানে, ইউ আর রিকোয়েস্টেড টু, এ পর্যন্ত, তারপর যা আছে তাই, ডু মি আ ফেভার।
তো ওকে বন্ধুরা, আমরা এটা দেখলাম। এরকম আরও অনেক হতে পারে। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প দ্য পোর, প্লিজ প্লিজ বাই এ শার্ট। তুমি শপিংয়ে গেছো, শপিংয়ে যায় মাকে বা বাবাকে বলছো যে প্লিজ বাই এ শার্ট বা বাই মি এ শার্ট, আমার জন্য একটা জামা কিনো, বা বাই মি এ প্যান্ট। ওখানে তার আগে শুধু একটা প্লিজ বা কাইন্ডলি যোগ করে দেবে, হয়ে যাবে, একই কথা। তবে যদি শুধু বাই মি এরকম থাকে, সেটাও আমি আলাদা দেখাচ্ছি তোমাদের একটু পরেই। বা এর সাথেই আমি দেখাই দিই যে এই সেন্টেন্সটাই যদি এরকম থাকতো তাহলে কি হতো, কীরকম থাকতো সেটার স্ট্রাকচারটা আমি একটু দেখাই। যে V1 রয়েছে, এরপরে ইনডাইরেক্ট অবজেক্ট রয়েছে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট রয়েছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, তাই না? একেবারে সহজ উত্তর, লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস ফর প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। মূলত এই। তাহলে আমরা দেখে নিই একটু কি হতে পারে। যেমন ধরো আমি ওখানে তো বাই মি এ শার্ট দিয়েছিলাম, তা না বলি, আমরা বলি এরকম, প্লাক মি আ ফ্লাওয়ার, প্লাক মি আ ফ্লাওয়ার। এখন এই জায়গায় কি বলবো যে আমাকে একটা ফুল তোলো, মানে আমাকেই ফুল তোলো, তাই হয়? হয় না কিন্তু বন্ধুরা। দেখো, প্লাক মানে ফুল তোলা, তাহলে মি মানে আমাকে, তাহলে আমাকে ফুল তোলো, এ ফ্লাওয়ার একটা ফুল, তা না। আসলে হবে কি, আমার জন্য একটা ফুল তুলো, অথবা বাই মি আ শার্ট, তার মানে কি আমাকে একটা শার্ট কেন? নো, আমার জন্য একটা শার্ট কিনো। তাহলে আমরা এখানে উত্তরটা এইভাবে লিখব যে লেট সূত্র যেটা দিয়েছি, এরপর ডাইরেক্ট অবজেক্ট আ ফ্লাওয়ার, এরপর আমরা বলছি কি বি, এই যে বি চলে আসলো, এরপর V3, এখানে ভি রয়েছে, এটা V3 প্লাগড। এরপর আমরা বলেছি যে এখানে ফর আসবে, তাহলে আমরা ফর ব্যবহার করলাম। এরপরে যেটা বলা হয়েছে ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা আমাদের এখানে ছিল কি মি, ফর মি। তাহলে উত্তরটা কি হলো, লেট আ ফ্লাওয়ার বি প্লাগড ফর মি, লেট আ ফ্লাওয়ার বি প্লাগড ফর মি। এই ছিল আমাদের এই, যদি কোনো অ্যাক্টিভ ভয়েস ইম্পারেটিভ অবজেক্টের পরে একটা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট থাকে। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা ওই যে প্লিজ এবং কাইন্ডলি দিয়ে তোমাদের একটা দেখিয়েছিলাম, সেখানে আরেকটা কথা বলছিলাম যে অ্যাডভান্স দিয়েও সাধারণত একটা সেন্টেন্স থাকে। তো সেক্ষেত্রে আমরা বলি এইরকম যে যদি এমন থাকে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভান্স, তো অ্যাডভান্স কি তুমি যে কাউকে বলতে পারবে? যে কাউকে তুমি অ্যাডভান্স বলতে পারবে না যে এক্ষুনি কাজটি করো। তার মানে তোমার অধীনস্থ বা তুমি যাকে এই কথা বলতে পারো, বলার ক্ষমতা তোমার রয়েছে বা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু তুমি পারবে না। সেই জন্য এখানে আমরা কি করব, ইউ আর অর্ডার্ড। ওই ইউ আর রিকোয়েস্টেড ছিল প্লিজের জায়গায়, এখানে ঠিক উল্টা কি হবে, ইউ আর অর্ডার্ড। দেখো এখানে আমরা ওই ক্ষেত্রে প্লিজ যখন ছিল তখন করেছিলাম কি রিকোয়েস্টেড, আর এখানে করছি শুধু অর্ডার টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আমি অ্যাডভান্স আর ব্যবহার করব না, কেননা অ্যাডভান্সের পরিবর্তে আমরা এটা ব্যবহার করেছি। তাহলে কি হতে পারে, যদি আমি উদাহরণ দিই, এরকম যদি বলি ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, তাহলে উত্তরটা কি হবে? তোমরা মনে হয় তোমরা এতক্ষণে হয়তো মনে মনে এটার উত্তরও করে ফেলেছো। তারপরে আমি দেখাই, লেট, ও সরি এখানে ওয়ার্কটা দেইনি, লেট দ্য ওয়ার্ক বললে কি হবে? হবে না, কারণ আমি লেট দেব না এই কারণে, এই যে এখানে অ্যাডভান্স রয়েছে সেই কারণে আমরা এখানে সূত্রটা দেখি। তাহলে এরকম লিখলে পর সেটা কি হবে? ভুল হবে। তাহলে এবার দেখো সঠিক উত্তরটা কি হবে, দেখে নিই আমরা। ইউ আর অর্ডার্ড টু, তার মানে এটা হলো এই অ্যাডভান্সের জন্য। এবার অর্ডার টু, তারপরে আমার যেটা থাকবে V1 ডু, এরপর অবজেক্ট যেটা সেটা হচ্ছে দ্য ওয়ার্ক।
তোমাকে যদি এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়েও করা হয় তাহলে কিন্তু উত্তর হবে। আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের সাধারণত উত্তর হয় না। যদি তোমাকে বলা হয় যে গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও, গেট আউট বা গেট লস্ট ফ্রম হেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও, তাহলে কি হবে সেখানে? সেটা হয়ে যাবে ইউ আর অর্ডার্ড টু, তারপরে যা আছে তাই। অর্থাৎ এখানে তোমাকে বলা হচ্ছে জোরপূর্বক তাকে ওই কাজটা করতে বাধ্য করা হচ্ছে। এবারে আমরা দেখি লেট যুক্ত সেন্টেন্সটা কিভাবে করবে। লেট যুক্ত ইম্পারেটিভ, তাহলে আমরা দেখে নিই লেট যুক্ত অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, অ্যাক্টিভ কিন্তু, তো সেটা কি? যেমন লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস V1 প্লাস ডাইরেক্ট অবজেক্ট, তাহলে কি হচ্ছে? লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস V1 প্লাস ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব আমরা একটু দেখে নিই। যদি এটা করতে হয় তাহলে আমরা উত্তরটা করবে হবে লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি হচ্ছে আমরা একটু উদাহরণ দেখে নিই একটা। যদি আমি বলতাম যে লেট দ্য বয় রিড দ্য বুক, ছেলেটাকে বইটি পড়তে দাও, তাহলে কি হলো? এর উত্তরটা হবে, আমরা এটা সূত্র দেখে নিই, লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট কি রয়েছে এখানে? দ্য বুক, তাহলে কি হচ্ছে? লেট দ্য বুক, এরপরে বি ভার্ব রয়েছে বি, V3 রিড রেড, লেট দ্য বুক বি রেড, এরপরে আমরা বলছি প্রিপজিশন কি আছে? বাই, এরপর ইনডাইরেক্ট অবজেক্ট কি রয়েছে? ইনডাইরেক্ট অবজেক্ট দ্য বয়। এই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সেন্টেন্সের অন্যভাবেও করা যায়, ইম্পারেটিভ বাদে। এবার আমরা দেখি কিছু ব্যতিক্রম নিয়ম দেখে নিই, তাহলে তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। যদি কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, বা আমরা আরেকটা জিনিস দেখি অবজেক্টলেস কোনো কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তাহলে সেটা সূত্রটা কি হয় দেখে নিই আমরা। সাবজেক্ট প্লাস, এখানে আমরা বলবো অ্যাম ইজ আর, সাধারণত এইটাই থাকে, অ্যাম ইজ আর থাকে, ওয়াজ আর থাকে না, তবে দিলেও তোমরা দিতে পারো ওয়াজ ওয়ার, প্লাস V4 মানে হচ্ছে ভার্বের সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ আইএনজি ফর্ম। তাহলে এইটাকে যদি আমরা উত্তর করি কি হবে? এটা করা হবে সাবজেক্ট প্লাস এই ভার্বের প্যাসিভ। কিভাবে? ওই অ্যাম ইজ আর, আমি আর লিখলাম না, তোমরা বাকিগুলো লিখে নিও। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিং কন্টিনিউয়াসের জন্য, এরপর এই যে প্রিন্সিপাল ভার্ব আছে V4, এটার V3 হয়ে যাবে উত্তর। যেমন কি হতে পারে? যেমন ধরো আমি যদি এখানে বলতাম দ্য নিউজ ইজ প্রিন্টিং, দ্য নিউজ ইজ প্রিন্টিং, খবরটি ছাপা হচ্ছে, তাহলে উত্তরটা কি হবে? সাবজেক্ট যা আছে তাই, নিউজ ইজ, এখানে বিং, প্রিন্টিং, প্রিন্ট থেকে প্রিন্টেড, উত্তর হয়ে গেল। এখন যদি এখানে তোমার বাড়ির কাজ দেওয়া হয় যে দ্য বল ইজ মুভিং বা দ্য বল ইজ রোলিং, এরকম হতে পারে। দ্য তোমার ট্রিজ আর কি বলবো, আপরুটিং, দ্য ট্রিজ আর আপরুটিং, উপড়ে যাচ্ছে গাছগুলো, তার দ্য ট্রিজ আর বিং আপরুটেড, এরকম উত্তরগুলো হয়ে যাবে। দ্য বল ইজ বিং রোল্ড, এই হচ্ছে মূলত এরকম। এবারে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেন্টেন্সে,
রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা জানো যে অবশ্যই যে প্রোনাউনের শেষে সাধারণত সেলফ এবং সেলভস থাকে। সেলভস দুইটা জায়গা বসে, একটা হচ্ছে উইয়ের ক্ষেত্রে আওয়ার সেলভস, আর একটা হচ্ছে ইয়োর সেলভস। তবে ইয়োর সেলফও হতে পারে, ইয়োর সেলভসও হতে পারে। ইয়োরটা যদি এক বচন বোঝায় তাহলে ইয়োর সেলফ, আর যদি বহু বচন বোঝায় তাহলে ইয়োর সেলভস। সেলফ হচ্ছে সিঙ্গুলার আর সেলভস হচ্ছে প্লুরাল। এই হচ্ছে মূলত পার্থক্য। তো আমরা দেখে নিই একটু। যেমন ধরো যদি আমি এখানে এইভাবে বলি যে সাবজেক্ট অ্যাক্টিভটা কিভাবে থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমি এইটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে, সাবজেক্টই বসে যাবে, সাবজেক্ট প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 প্লাস বাই দিয়েছি আমি, এটা প্রিপজিশন বাই হবে, তবে আমি নামটা একটু প্লাস প্রিপজিশন প্লাস এখানে যেটা আসবে সেটা কি, ওই রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে গেল। তাহলে আমরা উত্তরটা যদি দিই, যেমন ধরে নাও আমি একটা সেন্টেন্স যদি বলতাম এইভাবে যে মাদার ফ্যান্স হারসেলফ, মা নিজে নিজেই বাতাস করছেন, বাতাস করেন, মানে ফ্যান নাই, ইলেকট্রিক ফ্যান নাই, কি করবে, ফ্যান দিয়ে বাতাস নেন। তাহলে আমরা এটাকে কি করবো, এর উত্তরটা মেলাই। এখানে খেয়াল করো, এই হারসেলফ উনি নিজেই, তার মানে কি হারটাকে এই মা, সুতরাং এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কাকে, মা নিজেই, সেলফ মানে নিজে, মা নিজেই বাতাস করেন। তাহলে এখানে মাদার ইজ ফ্যান্ড, ডবল এন দিতে ভুলো না, ইজ ফ্যান্ড বাই হারসেলফ। এখন যদি বলা হয় যে দ্য ম্যান কিলড হিমসেলফ, ওই একই রকম হবে, দ্য ম্যান প্লেজ, দ্য বয়েজ প্লেজ দেমসেলভস, একই কথা হবে, উই প্লে আওয়ার সেলভস, উত্তর একই হবে। তো এই হচ্ছে মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সেটাকে কিভাবে করা যাবে। তো এই আর কি, আমরা আজকে আপাতত এই পর্যন্তই শেষ করব, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। তো আমরা আগামী ক্লাসে, এটা আমাদের আজকে গেল, কিন্তু খেয়াল রাখো এই চেঞ্জ অফ ভয়েসের আজকে গেল আমাদের সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। আমরা আগামী ক্লাসে অর্থাৎ থার্ড ক্লাসে যে বাকি অংশটা দেখব। তো তোমরা অবশ্যই, আমি বিশ্বাস করি যে যে সূত্রগুলো তোমাদেরকে দেখানো হলো উদাহরণ সহ উইথ এক্সাম্পল, আমি যে রুলসগুলো তোমাদেরকে আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার দিয়ে দিলাম, আশা করি তোমরা সবাই এটাকে ভালোভাবে রপ্ত করেছো। বাসায় সবাই অনুশীলন করবে, এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা আরও নিজেরা অনেক 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 সেন্টেন্স তৈরি করবে এবং সেখান থেকে প্যাসিভ করবে। তো এইভাবে ঘরে বসে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি তোমাদের ভালো হবে, মঙ্গল হবে, আগামী দিনগুলো তোমাদের সুন্দর হোক। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার সাথে থাকো। সেই পর্যন্ত, আগামী ক্লাসে না আসা পর্যন্ত, আল্লাহ হাফেজ।